আজকে আমরা যে গল্পটা এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম সাহারা। সময়টা ১৯৬৫ সাল। আমরা দেখতে পাই আমেরিকার সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ প্রায় শেষের দিকে। এই সময়েই আমাদের নজর একজন ক্যাপ্টেনের ওপর পড়ে, যার হাতে একটা সোনার কয়েন আছে। সে সোনার কয়েনে ভর্তি বাক্সগুলো তার আধুনিক লোহার জাহাজে লোড করাচ্ছিল। জাহাজটির ওপর লেখা ছিল CSA, অর্থাৎ কনফেডারেশন অফ সাউথ আমেরিকা, যা আজকের দিনে সাউথ ইন্ডিয়া নামে পরিচিত। ঠিক তখনই নর্থের কিছু আর্মি তাদের ওপর হামলা করে দেয়, কিন্তু ক্যাপ্টেন এর পরও জাহাজটাকে পানিতে নামিয়ে দেয় এবং জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেয়, যাতে অন্ধকারে তাদের জাহাজটা কেউ দেখতে না পায়। এভাবেই সে শত্রুদের হাত থেকে বেঁচে যায়। সিন শিফট হয়ে আজকের সময়ে চলে আসে, যেখানে আমরা WHO একটা ভ্যান দেখতে পাই, যার ভেতরে ডক্টর সোফিয়া বসে আছে। ওরা আফ্রিকার লেগোস শহরে যাচ্ছে, যেখানে একটা রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। যখন ওরা ওই রোগীর পরীক্ষা করে, তখন তারা বুঝতে পারে যে এর অবস্থাও আগের কিছু কেসের মতোই। তখন রোগীর মা জানায় যে কিছুদিন আগে তার বাবা আর সে দুজনেই মালি গিয়েছিল। সেখান থেকে ফেরার পরেই তাদের এমন অবস্থা হয়েছে। এখন সোফিয়া ওই রোগীকে গাড়িতে বসায় আর তার সিনিয়রকে জানায় যে এই কেসটা মিলিয়ে আমাদের কাছে মোট 6টা কেস হয়ে গেল। আপনি কবে WHO-কে ফাইলটা গেবেন? তখন সিনিয়র জানায় যে এত অল্প কেসে WHO-রা মানবে না, কিন্তু তুমি যেহেতু বলছো আমি পাঠিয়ে দিচ্ছি। সোফিয়া তাদের মালি যাওয়ার কথা বলে, যাতে সে খবর লাগাতে পারে যে ওখানে আসলে কি হচ্ছে এবং সেখান থেকে আসার পর মানুষের কেন এমন রোগ হচ্ছে। কিন্তু ডক্টর তাকে মানা করে, কারণ অর্গানাইজেশন চাইবে না যে তাদের কোনো ডক্টর যুদ্ধের মাঝখানে মারা যাক। আসলে মালিতে সিভিল ওয়ার চলছিল, যার কারণে সেখানে কোনো সাধারণ নাগরিকের যাওয়ার অনুমতি ছিল না। এরই মধ্যে আমরা দেখি যে একজন মুখোশ পরা লোক তাদের ওপর নজর রাখছে। হয়তো তাদের এখানে আসাটা সে পছন্দ করেনি। ওদিকে সোফিয়া বলে যে আমাকে ওই রোগীর বাবার স্যাম্পেল নিতেই হবে, আর এই জন্য সে লাইট হাউসের দিকে রওনা দেয়, যেখানে সে কাজ করত। সেখানে গিয়ে সোফিয়া দেখে যে তার অবস্থাও তার ছেলের মতোই হয়ে গেছে, এমনকি তার জীবনটাও চলে গেছে। তাই সে চুপচাপ স্যাম্পেল নিয়ে বাইরে বেরিয়ে আসে। এই সময় কাছের সমুদ্রে আমরা একজনকে বোটিং করতে দেখি, যে সোফিয়ার দিকেই তাকিয়েছিল। কিন্তু এখানে তো ওই মুখোশ পরা লোকটাই তার ওপর হামলা করে দেয় আর তাকে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু ওই বোটওয়ালা লোকটা এসে তার জান বাঁচিয়ে নেয়। কিন্তু সোফিয়ার দাগটা ওই লোকটা নিজের সাথে নিয়ে যায়, হয়তো সেটার তার বেশি দরকার ছিল। যখন সোফিয়ার জ্ঞান ফেরে, তখন সে নোমা নামের একটা জাহাজে নিজেকে দেখতে পায়, যেটা ছিল একদল আবিষ্কারকের জাহাজ। তখনই আমরা ডাককে দেখতে পাই। এই সেই লোক যে সোফিয়ার জান বাঁচিয়েছিল। সে সমুদ্রের ভেতর থেকে একটা অনেক পুরনো মূর্তি নিয়ে বেরিয়ে আসে আর সোফিয়াকে দেখে বলে, ওহ, তুমি তো একদম ঠিক আছো, কিন্তু ওরা তোমার ব্যাগটা নিয়ে গেছে। সে বলে, এখানে আপনারা কি করছেন, কিন্তু আমি বাড়ি যাব কিভাবে? তখন সে জানায়, তুমি ঘাবড়াও না, তুমি ভালো মানুষের সাথেই আছো। এরই মধ্যে আমরা আলগ্রাকে দেখতে পাই, যে এই জাহাজের মালিক। সে ডাককে বলে, আমাদের এই ট্রেজারটা রাতে হতে চলা মিউজিয়াম পার্টিতে রাখতে হবে, তাই তাড়াতাড়ি এটাকে পরিষ্কার করাও। এরপর আমরা ডাককে একজন নাইজেরিয়ান ডিলারের সাথে কথা বলতে দেখি। ওদিকে পার্টিতে আমরা দেখি যে সবার সামনে ওই ট্রেজারটা ডিসপ্লে করা হয়। এটা আসলে একজন আফ্রিকান রাজার কফিন ছিল, যার দাম হাজার হাজার কোটি টাকা। এটা তাদের জন্য অনেক বড় একটা আবিষ্কার ছিল। ডাক ততক্ষণে ওই ডিলারের কাছে পৌঁছে গেছে এবং সেখানে সে তাকে এমন একটা কয়েন দেখায় যেটার উপর CSA লেখা ছিল। ওটা দেখেই সে সাথে সাথে তার হাত থেকে কয়েনটা নিয়ে নেয় আর বলে, এটা তো আমার বহু বছরের স্বপ্ন, কারণ আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যে ওই লোহার জাহাজটা কোথায় গেল। কেউ কি সেটাকে লুট করে নিয়েছিল, নাকি লাখ লাখ কোটি টাকার গুপ্তধনের সাথে কোথাও সেটা দফন হয়ে গেছে। বন্ধুরা, এখানে সেই জাহাজের কথাই হচ্ছে যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এদিকে পার্টিতে আমরা ম্যাসকট কোম্পানির মালিককে দেখতে পাই, যে আলগ্রার কন্ট্রাক্ট স্পন্সর করেছিল। মালিতে তার ভালো কন্ট্রাক্ট ছিল, তাই সোফিয়া বলে, আপনি কি আমাকে ওখানে যেতে সাহায্য করতে পারেন? তো সে বলে, ওখানে যাওয়াটা বিপদের, কিন্তু তুমি যখন বলছো, আমি কিছু একটা করছি। কিছুক্ষণ পর সেখানে ডাকও চলে আসে আর ওই কয়েনটা জেমসকে দেখায় এবং সেটার ইতিহাস বলতে শুরু করে, যে এই কয়েনটা মালিতে থাকা একজন মানুষের কাছে পাওয়া গেছে, আর নিশ্চিতভাবেই ওই লোহার জাহাজের ধ্বংসাবশেষও ওটার আশেপাশেই কোথাও হবে।
এটা দেখে জেমস খুব খুশি হয় আর আলগ্রা ও ডাককে 3 দিনের জন্য মালি যেতে বলে, যেখানে গিয়ে তারা এই কেসের পুরো ছানবিন করবে এবং তারপরই রিসার্চ অপারেশন শুরু করবে। পরের দিন যখন ওরা পোর্টে পৌঁছায় তখন তারা দেখে ডক্টর জ্যাক আর সোফিয়া সেখানে বসে আছে। তারা ওদের দেখে বলে, আমরা তোমাদেরই অপেক্ষা করছিলাম। সে জানায় যে জেমস আমাদের বলেছে তোমাদের সাথে মালি যেতে। এটা শুনে সে তাকে বসিয়ে নেয় আর 5 জন মিলে সমুদ্রের রাস্তায় দিয়ে মালির দিকে রওনা হয়। রাতে যখন সবাই একসাথে খাচ্ছিল তখন ডাক সোফিয়াকে এই কয়েনটার ব্যাপারে জানায় আর বলে যে ক্যাপ্টেন টমের ওই লোহার জাহাজটা খুঁজে বের করাটা তার ছোটবেলার স্বপ্ন ছিল। পরের দিন ফাইনালি ওরা মালি পৌঁছে যায়। তারপর সোফিয়া নিজের রাস্তায় চলে যায় আর ওরা সেই লোকটার বাড়ির দিকে যায় যে এই কয়েনটা খুঁজে পেয়েছিল। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে লোকটা তো মারা গেছে। এই জন্য ওরা খুব পরেশান হয়ে যায়, কারণ এখন তাদের কাছে আর কোনো অপশান বা ক্লু বেছে নেই যেটা দিয়ে তারা ওই কয়েনের রহস্য পর্যন্ত পৌঁছাতে পারবে। তখনই ডাক একটা মসজিদ দেখতে পায়। সে সেটার ভেতরে যায় আর সেখানকার প্রধানের সাথে দেখা করে। আসলে বন্ধুরা, এই ধরনের ধার্মিক জায়গায় পুরনো কাগজপত্র সবসময় রাখা থাকে। তাই ডাক তাদের ওই জাহাজটার ব্যাপারে বলে যে একদিন ওটা এই পোর্টে এসেছিল, আপনারা কি এ ব্যাপারে কিছু বলতে পারবেন? তখন ওই লোকটা তার পুরনো কাগজপত্র খুঁজতে থাকে, যার এক কোণায় লেখা ছিল, একটা জাহাজ এখানে একটা পোর্টে এসেছিল কিন্তু সেটার ভেতরে কেউ বেঁচে ছিল না। সেদিন নদীও অনেক উত্তাল ছিল আর তাই ওটা ভেসে যাও শহরের দিকে চলে গেছে। ব্যাস এতটুকুই ওই কাগজপত্রে লেখা ছিল। কিন্তু এই তথ্যটাই ডাকের জন্য অনেক বেশি ছিল, তাই সে সাথে সাথে জেমসের সাথে দেখা করে আর তাকে সবকিছু জানায়। এরপর ওরা শহরের দিকে রওনা দেয়। যাওয়ার পথে ওরা তাদের সোনালিতে কিছু একটা দেখতে পায়। তাদের সাথে থাকা সঙ্গী যখন চেক করে তখন তারা এক ধরনের মাটি পায়, যেটা হয়তো মরিচা হতে পারে। ওটা দেখে ডাক বলে, এমন বহুমান পানিতে মরিচা পাওয়াটা বেশ ভাবার বিষয়। এরই মধ্যে মালির মিলিটারি বোট তাদের দিকে আসতে থাকে। ভেতরে বসা সোলজাররা তাকে বারবার জিজ্ঞেস করছিল, ওই ডক্টররা কোথায় যাদের তোমরা নিয়ে এসেছো? আসলে ম্যাসকট হয়তো এখানকার ডিক্টেটরকে জানিয়ে দিয়েছিল যে তোমার শহরে ছড়িয়ে পড়া রোগটা খুঁজে বের করতে 2 জন ডক্টর এসেছে, তাদের আটকে দাও, না হলে তোমার জন্য সমস্যা হবে। ডাকও বুঝে যায় যে নিশ্চয় কিছু একটা গড়বড় আছে, তাই এরা বারবার ডক্টরের নাম নিচ্ছে। এই জন্য সে তাদের বলে, আমার তো বেশি ইংরেজি আসে না, চলো একসাথে পোর্ট পর্যন্ত যাই, ওখানে কথা বলা যাবে। এই বলে সে তাদের দিকে একটা দড়ি ছুঁড়ে দেয়, যেটা তারা নিজেদের বোটে বেঁধে নেয়। তারপর সে তার বন্ধুদের ইশারা করে দেয় আর সাথে সাথে তারা বোটের স্পিড বাড়িয়ে দেয়, যার ফলে ওই মিলিটারি বোটটা উল্টে যায়। এরপর ডাক দড়িটা কেটে দেয় আর সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু তাদের বিপদ এখনও শেষ হয়নি, কারণ কিছু দূরেই তারা আরও 2টো বোট দেখতে পায় যারা তাদের ওপর গুলি করছিল। ডাক বুঝে গিয়েছিল যে এখন তাদের ঝাঁপ দিতেই হবে, কিন্তু তার আগে সে বোটের ফুয়েল পাইপটা কেটে দেয় আর ওই মিলিটারি বোটগুলোর কাছে আসার অপেক্ষা করতে থাকে। যেই তারা কাছে আসে 3 জনই পানিতে ঝাঁপ দেয় আর ওদিকে ওরা বোটের ওপর ফায়ার করতে থাকে, যার ফলে লিক হওয়া ফুয়েল ট্যাঙ্কে আগুন লেগে যায় আর প্রচণ্ড একটা বিস্ফোরণ হয়। সবাই মারা যায়। ওদিকে এই 3 জন পাড়ে থাকা একটা বাড়িতে এসে থামে। এখানে রুডি ডাককে জিজ্ঞেস করে, আমরা কি এখন এই লোহার জাহাজ খোঁজার মিশনটা বন্ধ করে দেব, কারণ বোট তো শেষ? তখন ডাক বলে, আপাতত আমাদের ওই ডক্টরদের জান বাঁচাতে হবে যে কোনো অবস্থাতেই। কিন্তু সে রুডিকে বর্ডার ক্রস করে আলজেরিয়া যেতে বলে আর সে আর জেমস দুজনই তাদের খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে 2 ডক্টর একটা গ্রামে পৌঁছায় যেখানে কোনো মানুষের চিহ্নই দেখা যাচ্ছিল না। তারা আওয়াজ দেয় কিন্তু চারদিকে শুধু নীরবতা। তখন সোফিয়া একটা ঘরে যায় যেখানে সে কিছু মানুষের লাশ দেখতে পায় যাদের মৃত্যু ওই একই রোগের কারণে হয়েছে, যা খুবই অবাক করার মতো ছিল। সকাল হলে তারা ওই লোকগুলোকে দফন করে দেয়। ওদিকে রুডিও আলজেরিয়ার বর্ডার ক্রস করে ফেলে। অন্যদিকে সোফিয়া গ্রামে একটা কুয়া খুঁজে পায় যেটার ভেতরে সে যাওয়ার সিদ্ধান্ত নেয়, হয়তো কোনো সূত্র পাওয়া যেতে পারে। নিচে গিয়ে সে পানির স্যাম্পল নিতে থাকে, কিন্তু তখনই জ্যাক জানায় যে ওপরে কিছু মিলিটারি লোক এসেছে, আমি তাদের সাথে কথা বলে আসছি। কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ করে গুলির শব্দ হতে থাকে। শুধু জ্যাককে ছাড়া বাকি সবাইকে মেরে ফেলা হয়। নিচে কুয়ার মধ্যে বসে থাকা সোফিয়া খুব ভয় পেয়ে যায়। এরই মধ্যে সেখানে একটা চপার নামে, যার ভেতরে মালির ডিক্টেটর কাজিম বসেছিল। সে জ্যাকের কাছে এসে জিজ্ঞেস করে, ওই লেডি ডক্টর কোথায়? ওদিকে এই চপারের আওয়াজ শুনে ডাক আর জেমসও বুঝে যায় যে ওরা আশেপাশেই কোথাও আছে, তাই সবাই দ্রুত তাদের কাছে যায়। কিন্তু এখানে তো কাজিম প্রচণ্ড রেগেছিল। সে জ্যাককে গুলি করে দেয় আর নিজের লোকদের অর্ডার দেয়, ওই মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো, ও এখানেই কোথাও আছে। এই বলে সে উড়ে যায় আর এই সব কিছু দূর থেকে একটা ছালে বসে ওরা দেখছিল।
এখানে কাজিমের লোকেরা তাদের খোঁজাখুঁজি চালিয়ে যায় আর সবাইকে এক এক করে মারতে শুরু করে। একবার তো ডাকের জান যেতেই বসেছিল, কিন্তু পেছন থেকে সোফিয়া এসে লোকটাকে মেরে ফেলে। কিন্তু নিজের বন্ধুর জান চলে যাওয়ায় তার খুব কষ্ট হয়। ডাক তাকে বোঝায় যে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, কারণ এই জায়গাটা একদমই সেফ না। ওরা তিনজন কাজিমের এলাকা থেকে বেরিয়ে অন্য একটা এরিয়াতে পৌঁছে যায়, কিন্তু তারা এটা জানতো না যে ওখানের চেয়েও বেশি বিপদ এখানে, কারণ কিছু দূরেই তাদের সামনা হয় কিছু ঘোড়া সবারের সাথে। তারা এদের ধরে ফেলে আর নিজেদের রাজা গডিগোর কাছে নিয়ে যায়। সেখানে সে তাদের জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করতে এসেছো? সোফিয়া জানায় যে সে একজন ডক্টর এবং এখানে একটা রোগের চিকিৎসা খুঁজতে এসেছে। রোগের নাম শুনে সে তাকে একটা রুমে নিয়ে যায়, যেখানে অসংখ্য মানুষ ওই একই রোগে মরে পড়েছিল। যখন সোফিয়া তাদের চেক করে, তখন সে বুঝতে পারে যে এদের মৃত্যুর কারণও একই। গডিগো তাদের নিজের শহরে থাকার অনুমতি দিয়ে যায়। এরপর সোফিয়া ওখানকার পানির টেস্ট করে, আর যা জানতে পারে তা ছিল হেরান করে দেওয়ার মতো। সেই কথাটাই সে ডাককেও জানায় যে এখানকার পানি বিষাক্ত হয়ে গেছে, আর এটা প্রাকৃতিক কারণে নয়, বরং কেউ ইচ্ছে করে এটা করেছে, যার কারণে এই রোগটা দ্রুত ছড়িয়ে পড়ছে। এই একই কথা সে রাজাকেও জানায় আর বলে যে আমাদের এর উৎসটা খুঁজে বের করতে হবে। তখন রাজা বলে, ওটা তোমাদের কাজ, আমার কাজ হলো এখানকার মানুষের রক্ষা করা। অন্যদিকে আমরা জেমসকে ওখানকার বাচ্চাদের সাথে বল খেলতে দেখি। তার বলটা একটু সামনে চলে যায়, যেটা আনার জন্য সে একটা গুহার ভেতরে পৌঁছায়। সেখানে সে এমন কিছু দেখতে পায় যা সে কখনো ভাবতেও পারেনি। সে সাথে সাথে ডাককে ডাকে, আর ডাক যখন ওই জিনিসটা দেখে, তখন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আসলে ওটা একটা পেন্টিং ছিল, যার মধ্যে ওই লোহার জাহাজটারও ছবি ছিল, যেটা কোনো একটা শুকনো মরুভূমিতে চাপা পড়ে আছে। ডাক বলে 200 বছর আগে ওই জায়গায় নদী ছিল, কিন্তু এখন সেটা শুকিয়ে গেছে, তাই জাহাজটা ওপরে চলে এসেছে। আমাদের ওই নদী পর্যন্ত পৌঁছাতে হবে। তারা সেটার লোকেশন খোঁজার চেষ্টা করে। তখনই তারা ওই পেন্টিংয়ে একটা দুর্গও দেখতে পায়, অর্থাৎ ওই নদীর আশেপাশে নিশ্চয়ই একটা দুর্গও থাকবে। তখন সে সোফিয়াকে বলে, হতে পারে যে পানিটা এই গ্রামগুলোতে আসছে সেটা ওই নদীরই, যেটা এখনও কোথাও না কোথাও আছে। হয়তো সেটার মধ্যেই এমন কিছু আছে যার কারণে এই রোগটা ছড়াচ্ছে। এরপর আর কি, তিনজনই ঘোড়ায় চড়ে সেই রাস্তায় বেরিয়ে পড়ে, যেখানে আজ থেকে প্রায় 200 বছর আগে নদী ছিল। সেখানে তারা ওই দুর্গটাও দেখতে পায়। সেটার ওপরে চড়ার পর তারা দূরে একটা সোলার প্ল্যান্ট দেখতে পায়, যেটা ছিল ম্যাসকট এন্টারপ্রাইজের। কিন্তু এমন জায়গায় একটা সোলার প্ল্যান্ট তাদের কিছুই মাথায় আসে না। তখন ডাক সেদিকে আসতে থাকা একটা ট্রেন দেখতে পায়। তারা সেটার দিকে এগিয়ে যায় আর খুব চালাকির সাথে সেটার ভেতরে ঢুকে পড়ে। অন্যদিকে আমরা রুডিকে দেখি যে আলজেরিয়ার কাছে পৌঁছে গিয়েছিল। গোসল করার সময় সে তার কাপড়ের মধ্যে সেই লাল মরিচার স্যাম্পেলটা পায়, যেটা সে সেদিন বোট থেকে নিয়েছিল। যখন সেটা টেস্টিং করে, তখন তার রেজাল্টটা আলগ্রাকা দেখায়, আর সে হ্যারান হয়ে যায় যে এমন কিছু হতে পারে। এদিকে আমরা ওই তিনজনকে দেখি যারা এখন ওই প্ল্যান্টের ভেতরে পৌঁছে গেছে। সেখানে আমরা জানতে পারি যে এই প্ল্যান্টটা আসলে রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল বানানোর জন্য ব্যবহার করা হচ্ছে, যেটা এখানকার সূর্যের আলোতে খুব তাড়াতাড়ি তৈরি হয়। তখনই সোফিয়ার নজর কিছু কন্টেনারের ওপর পড়ে, যেগুলোকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। তালা সেটার পিছু করে, আর যখন বেসমেন্টের গেট খোলে, তখন তাদের চোখ খোলা অবস্থাতেই থেকে যায়, কারণ সেখানে হাজার হাজার টন রেডিও অ্যাক্টিভ আর কিছু বিষাক্ত কেমিক্যাল বছরের পর বছর ধরে পড়ে আছে। কিছু তো লিকও করছিল, যেগুলো নিচে নিরোজা নদীতে গিয়ে মিশছিল, যার পানি পুরো মালি দেশ পান করে, আর এই কারণেই এই রোগটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। ওদিকে আলগ্রা আর রুডি দুজনই ওই রিপোর্টটা নিয়ে ইউএস অ্যাম্বাসিতে পৌঁছায়, আর তাদের ওটা দেখায়। ওটা দেখে তারাও বিশ্বাস করতে পারছিল না যে এখানে এমন কিছুও হচ্ছে যা তারা জানতই না। এখন তিনজনই তাড়াতাড়ি সেখান থেকে বের হতে যাবে, ঠিক তখনই ম্যাসকটের লোকেরা তাদের ধরে ফেলে। তারপর ম্যাসকট সোফিয়াকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তুমি এখানকার ব্যাপারে কিভাবে জানলে? তখন সে জানায় যে তোমার এই সোলার প্ল্যান্ট মানুষের যান যাওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু সে বলে, আমরা এমন কিছুই করছি না, বরং আমরা ওয়েস্ট কেমিক্যালগুলোকে সোলারের সাহায্যে এনার্জিতে পরিণত করছি। তখন সোফিয়া তাকে জানায়, তুমি যে আন্ডারগ্রাউন্ডে কেমিক্যাল স্টোর করেছ, সেগুলো নিচের পানিতে মিশে যাচ্ছে, যা পান করে মানুষ মারা যাচ্ছে। একবারের জন্য ম্যাসকটও বিশ্বাস করে ফেলে যে সত্যি সত্যি এমনটা হচ্ছে না তো। ওদিকে আমরা ডাক আর জেমসকে দেখি, যাদেরকে ওরা একটা ট্রাকে বেঁধে কোথাও নিয়ে যাচ্ছিল।
কিন্তু ডাক নিজের দিমাগ চালায় আর ওই সোনার কয়েনটা দিয়ে ট্রাকের পেছনের অংশটা খুলে ফেলে, যার ফলে দুজনই আজাদ হয়ে যায়। ওইদিকে ম্যাসকট কাজিমের সাথে দেখা করে আর তাকেও সোফিয়ার বলা কথাগুলো জানায়। তখন সে বলে, তোমার যদি ওই মানুষগুলোর জন্য এতই চিন্তা হয় তাহলে প্ল্যান্ট বন্ধ করে দাও, কিন্তু আমার টাকা যেন প্রতি মাসে আসতে থাকে। ওখানে ডাক আর জেমস দুজনই এখনও মরুভূমিতে ভটকরা। তাদের হাতে ট্রাকের পেছনের অংশটা এখনও লাগানো আছে। ওটা নিয়েই তারা মাইলের পর মাইল হাঁটতে থাকে, কিন্তু মাঝপথে তাদেরও সাহস জবাব দিয়ে দেয়। কিন্তু তাদের কপাল ভালো ছিল, তারা মরুভূমির মাঝখানে একটা ক্র্যাশ হওয়া প্লেন খুঁজে পায়, যেটার টায়ার এখনও ঠিক ছিল। তারা দুজন সেটার ব্যবহার করে আর ওটাকে চালিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে যায়। তারা একটা গ্রামে পৌঁছায় যেখানে একটা টেলিফোন পায়। ওটা দিয়ে ডাক আলগ্রাকে কল করে আর তাকে সব কিছু জানায়। তারপর ডাক ওই সোনার কয়েনটা দিয়ে একটা জিপ কিনে নেয়। ওটা নিয়ে সে গডিগোর কাছে পৌঁছায় আর তার লোকদের সাহায্য চায় যাতে সে কাজিমের সাথে লড়তে পারে। কিন্তু তার কাছে এত লোকও নেই আর আধুনিক অস্ত্রশস্ত্রও নেই, তাই সে মানা করে দেয়। কিন্তু নিজের গাড়িটা দিতে রাজি হয়ে যায়, যেটা সে কাজিমের কাছ থেকে কিনেছিল। ওটা নিয়ে ডাক আর জেমস প্ল্যান্টে পৌঁছায়, কিন্তু সেখানে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। তারে বন্দুক দেখিয়ে ভেতরে ঢুকে যায়। এদিকে ম্যাসকট জানতে পেরে যায় যে কেউ ভেতরে এসে গেছে। সে সাথে সাথে ওপরের দিকে যায়। এখানে দুজনই প্ল্যান্টের ভেতরে ঢুকে গিয়েছিল, কিন্তু ডাক এটা দেখে হ্যারান যে পুরো প্ল্যান্ট খালি হয়ে গেছে। তখন জেমস বলে, হয়তো সে বিশ্বাস করে ফেলেছে যে তার কারণেই মানুষ মরছে, আর এই খবরটা আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে, তাই সেই প্ল্যানটাকে উড়িয়ে দিতে চায়। আমি নিচে গিয়ে ওই বিস্ফোরকটা খোঁজার চেষ্টা করছি। এরই মধ্যে আমরা দেখি যে ওপরে একটা চপার ল্যান্ড করে, যেটাতে ম্যাসকট সোফিয়াকে নিয়ে বসে আছে। তখনই সেখানে ডাক চলে আসে আর তাদের ধরে ফেলে, কিন্তু পেছন থেকে আরেকজন লোক এসে তাকে ধরে ফেলে। সোফিয়াও সময়মতো চপার থেকে ঝাঁপ দেয় আর ওই লোকটাকে মারতে থাকে। ওদিকে নিচে জেমস একটা কন্টেনারের মধ্যে বিস্ফোরকটা খুঁজে পায়, যেটা সে নিজের ব্যাগে রেখে নেয়। এই সময় আমরা চপারে বসা ম্যাসকটকে দেখি যে নিজের প্রোগ্রাম দিয়ে সোলার প্যানেলগুলোকে সূর্যের দিকে ঘুরিয়ে দেয়, যার ফলে সবগুলো সোলার প্যানেল খুব দ্রুত কাজ করতে শুরু করে। কিন্তু জেমসের যোগ্যতার কারণে সেখানে কোনো বিস্ফোরণ হয় না, যা ম্যাসকটও বুঝে যায়। যখন সোফিয়া আর ডাক দুজন মিলে ওই লোকটাকে খতম করে দেয়, তখন তারা সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কারণ তাদের মঞ্জিল এখনও অনেক দূরে। কিন্তু তাদের মাঝে আবারও চলে আসে কাজিম, যে নিজের হেলিকপ্টার থেকে তাদের ওপর গুলি করতে থাকে। তখন ডাক বলে, জেমস, যে বিস্ফোরকটা তুমি নিয়ে এসেছো সেটা বাইরে ছুটতে শুরু করো। সে সেরকমই করে, যার ফলে কাজিমের হেলিকপ্টারটা টার্ন নেয়। কিন্তু বন্ধুরা, তখনই ডাক এমন কিছু দেখতে পায় যা সে আশাও করেনি। সেখানে বিস্ফোরণের কারণে বালি সরে গিয়েছিল, যার ফলে বছরের পর বছর ধরে চাপা পড়ে থাকা সেই লোহার জাহাজটা দেখা যাচ্ছিল। তাই সবাই সেটার ভেতরে লুকানোর জন্য চলে যায়। কিন্তু কাজিম বুঝে গিয়েছিল যে ওরা ভেতরেই আছে, তাই সে সেটার উপর গুলি চালানো শুরু করে। ওদিকে তার ট্যাঙ্কগুলো সেখানে চলে আসে আর হামলা করতে থাকে। এর ঝটকাতে জাহাজের ভেতরে রাখা কিছু বাক্স খুলে যায় আর সেগুলোর ভেতর থেকে সোনার কয়েনগুলো বাইরে পড়তে থাকে। এটা দেখে ডাকের বিশ্বাসই হচ্ছিল না যে ওই কয়েনগুলো এখনও অক্ষত আছে। আর তখনই ওরা সেখানে একটা অনেক পুরনো কামান দেখতে পায়, যেটা তারা চালানোর প্রস্তুতি নিতে শুরু করে। যেই কাজিম সামনে আসে তারা তাকে শ্যুট করে, যার ফলে সে মারা যায়। কিছুক্ষণ পর তার পুরো আর্মি সারেন্ডার করে দেয়। এটা দেখে ওরা হ্যারান যে এমনটা কিভাবে হলো। যখন তিনজন বাইরে এসে দেখে, তখন সেখানে গড়িগড়োর লোকেরা দাঁড়িয়েছিল, যারা তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছিল, যার কারণে কাজিমের আর্মি হেরে যায়। ওদিকে আমরা আমেরিকাতে থাকা ম্যাসকটকে দেখি, যার ড্রিঙ্কের মধ্যে সেই প্রাক্তন সিআইএ এজেন্ট বিষ মিশিয়ে দেয়, যার ফলে সে সেইভাবেই মারা যায় যেভাবে সে অন্যদের মেরেছিল। এদিকে আমরা ডাক আর সোফিয়াকে দেখি, যারা এখন একে অপরের সাথে আছে। ডাক ওই গুপ্তধনটা গডিগড়ো লোকদের জন্য ছেড়ে দিয়েছে, কারণ এই রোগে সবচেয়ে বেশি ক্ষতি তাদেরই হয়েছিল, আর ওই গুপ্তধনের ওপর সবচেয়ে বেশি হকও তাদেরই। আর এরই সাথে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।